নমস্কার। রবিবার স্বাধ্যায় বিভাগে পড়া হয় স্বামী চেতনানন্দজি রচিত প্রাচীন সাধুদের কথা এই বই থেকে। আজ আমরা পড়ব স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সম্বন্ধে। স্বামী বীরেশ্বরানন্দ অনেকে শরীরের গঠন দেখে মানুষের চরিত্র ও গুণের মূল্যায়ন করে, কিন্তু এটা সবসময় ঠিক হয় না। আমেরিকার প্রেসিডেন্ট লিঙ্কনের একটা ঘটনা মনে পড়ছে। তিনি ও তার বিরোধী নেতা ডগলাসের মধ্যে ভোটের আগে এক ডিবেট বা বিতর্ক হয়। ডগলাস বলেন, বন্ধুগণ, লিঙ্কন দুমুখ লোক বা ডাবল ফেসড ম্যান, ওকে আপনারা ভোট দেবেন না। লিঙ্কন উত্তরে বলেন যে, বন্ধুগণ, আমার যদি আর একটা অতিরিক্ত মুখ বা স্পেয়ার ফেস থাকতো তাহলে কি আমি এই মুখটা বহন করতাম? তিনি বলতে চাইছিলেন যে তিনি দেখতে মোটেই সুশ্রী নন, এবং তার যদি আর একটা মুখ থাকতো তাহলে তিনি নিশ্চয়ই এই মুখটা পাল্টে ফেলতেন। এ যাবৎ আমেরিকায় যত প্রেসিডেন্ট হয়েছেন, লিঙ্কনের মতো অত শ্রদ্ধা ও ভালোবাসা কেউ পাননি। স্বামী বীরেশ্বরানন্দজির বা প্রভু মহারাজের শরীরটা ছিল ছোট। এক কথায় তিনি মোটেই দর্শনধারী ছিলেন না, কিন্তু তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ এবং বুদ্ধি ছিল প্রখর। আমি তাকে 1960 থেকে 1985 সাল অবধি দেখেছি, তবে খুব ঘনিষ্ঠভাবে তার সান্নিধ্যে আসার সুযোগ পাইনি। তাই আমার স্মৃতিভাণ্ডারে মহারাজ সম্পর্কীয় ঘটনা খুব বেশি নেই, তবুও যা আছে তাই লিখছি। আমি যখন মঠে যোগদান করি তখন বীরেশ্বরানন্দজি ছিলেন মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তিনি গিরিশ মেমোরিয়ালের ওপরের একটা ছোট ঘরে থাকতেন। 1961 সালে স্বামী শঙ্করানন্দজির কাছে দীক্ষার পর আমি বীরেশ্বরানন্দজিকে প্রণাম করবার কালে সাধু জীবন সম্বন্ধে তাকে কিছু বলতে অনুরোধ করলাম। তিনি আমাকে বলেন, দেখো, সাধু জীবন ঠিক ঠিক গঠন করতে হলে অনেক প্রশ্ন ও উপদেশের দরকার নেই। তুমি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরীয়ানন্দের পত্র, এই বই দুখানি পড়লে সব জানতে পারবে। তার কথা মতো ওই বই দুখানি আমার আধ্যাত্ম জীবনের সঙ্গী করি। অনেক সাধু উপদেশ দেন, কিন্তু রাজা মহারাজ নিজস্ব অনুভূতি থেকে যা বলেছেন তা হৃদয়ে গেঁথে যায়। আর অধ্যাত্ম জীবনে মনটা যখন ভাটার টানে চলে, মিস্টিকদের ভাষায় ডার্ক নাইট অফ দ্য সোল, তখন তুরীয়ানন্দজির পত্র ভাটা সরিয়ে জোয়ার এনে দেয়। পরবর্তীকালে আমি ওই বই দুখানি বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করি, গাইড টু স্পিরিচুয়াল লাইফ এবং স্পিরিচুয়াল ট্রেজার্স। 1962 সালে স্বামী মাধবানন্দজি প্রেসিডেন্ট হলে বীরেশ্বরানন্দজি জেনারেল সেক্রেটারি হন। আমি তখন অদ্বৈত আশ্রমের ব্রহ্মচারী। একদিন তিনি আমাকে একটা দুধের পাত্র কিনতে বলেন, যাতে 1.5 পোয়া দুধ ধরে। আমি চাঁদনি চক থেকে 1.5 পোয়ার পাত্র না পেয়ে আধসেরের একটি কাঁসার ঢাকনি সহ পাত্র নিয়ে মঠে তার কাছে গেলাম। তিনি বললেন, না, এ পাত্র একটু বড়, তুমি 1.5 পোয়া মাপের পাত্র কিনবে। তিনি বললেন, না, আবার কলকাতায় চায়না বাজারে যাও। আমি গেলাম এবং চায়না বাজার, চাঁদনি চক ঘুরে ওই সাইজের পাত্র না পেয়ে 2-3 সাইজের পাত্র নিয়ে মঠে গেলাম। আমি বললাম, এসব সাইজ মাত্র আছে, আপনার কথা মতন সাইজ কিন্তু বাজারে নেই। তিনি অনিচ্ছা সত্ত্বেও ওই আধসেরের পাত্রটি নিলেন। পরে জানলাম তিনি ওই পাত্র মঠের রান্নাঘরে পাঠিয়ে দুধ আনান। মঠের সাধুরা যতটা দুধ পায় তিনি ঠিক ততটাই চাইছিলেন। তিনি জেনারেল সেক্রেটারি জেনে মঠের ভাণ্ডারী তার পাত্র ভর্তি দুধ দিলে অন্যান্য সাধুর অসুবিধে হবে। উপরন্তু তখন মঠে পর্যাপ্ত দুধ ছিল না। ঘটনাটি তুচ্ছ, কিন্তু এটা অন্যান্য সাধুর প্রতি তার ভালোবাসা এবং মহানুভবতার নিদর্শন। অন্য একদিন তিনি আমার কাছে একটা বিষয় জানতে চান। আমি ঠিক উত্তর না দিতে পেরে বললাম, ইট সিমস টু বি দিস। তিনি একটু বিরক্ত হয়ে বললেন, নেভার সে ইট সিমস, আই থিঙ্ক সো, অ্যান্ড অল সাচ ভেগ ওয়ার্ডস আইদার সে আই নো অর আই ডোন্ট নো।
তোমার কথার ওপর আমি একটা ডিসিশন নেব। যদি তোমার কথা ভুল হয় তাহলে আমার ডিসিশনও ভুল হবে। আমি একটা অপূর্ব শিক্ষা পেলাম। আরেকদিন অদ্বৈত আশ্রম থেকে বেলুড় মঠে গিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, মহারাজ কেমন আছেন? তিনি বিরক্তির সঙ্গে বললেন, দেখছো না আমি কাজ করছি। তিনি ওইরূপ প্রশ্ন পছন্দ করতেন না। তিনি খুব স্বল্পাহারী ছিলেন। তিনি পাখির মতো একটু একটু খেতেন, কিন্তু দারুণ গরম চা বা কফি খেতেন, যা খেলে অন্য কারোর মুখ পুড়ে যাবে। আমি মহারাজের নির্দেশ অনুযায়ী কলকাতার নিউ মার্কেট থেকে কখনো কখনো জিঞ্জার লজেন্স কিনতাম। তিনি ওই ঝাঁঝালো আদার লজেন্স খেতে খুব পছন্দ করতেন। 1964 সালে আমি যখন ট্রেনিং সেন্টারে, তখন একদিন ঠাকুরের কোনো এক সন্তানের জন্মতিথি উপলক্ষে আমরা সবাই তাকে প্রণাম করতে গিয়েছি। তিনি জানতেন যে বিকেলে একটু চা ছাড়া আমাদের আর কিছু জুটত না। সেদিন তার কাছে দক্ষিণ ভারত থেকে বেশ কিছু মুরুক্কু, চানাচুর এবং অন্যান্য জিনিস এসেছিল। তিনি আমাকে পরে দেখা করতে বললেন। আমি বিকেলে গেলে আমাদের ওই সকলকে ওই সমস্ত জিনিস চায়ের সঙ্গে তিনি খেতে দিলেন। আমাদের প্রতি তার এই দরদ আমাকে খুব মুগ্ধ করেছিল। পরবর্তীকালে যখন তিনি প্রেসিডেন্ট, আমেরিকা থেকে আমি তার কাছে $12,000 এক ভক্তের দান পাঠিয়েছিলাম এবং লিখেছিলাম ওই টাকা যেন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের বিকালের রিফ্রেশমেন্টে ব্যয় করা হয়। তিনি উত্তর দিলেন, তুমি যে জন্য টাকা পাঠিয়েছ তা সেভাবেই ব্যয় করা হবে, তবে জেনে রেখো এখন ব্রহ্মচারীদের বিকেলে রিফ্রেশমেন্টের ব্যবস্থা হয়েছে। 1970 সালের ফেব্রুয়ারি মাসে বীরেশ্বরানন্দজি লখনৌতে বিবেকানন্দ পলিক্লিনিক উদ্বোধন করতে যান। আমরা প্রায় 160 জন সাধু সমবেত হয়েছিলাম। স্বামী শ্রীধরানন্দজি খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন। সাধুদের ব্রহ্মাবর্ত, অযোধ্যা এবং নৈমিষারণ্য দেখার সুযোগ হয়েছিল। প্রভু মহারাজ গড়গড়াতে তামাক খেতেন। শ্রীধরানন্দজি তার জন্য লখনৌয়ের খুব দামি সুগন্ধি তামাক কিনে আনেন। তিনি তা সেবন করে খুব খুশি হয়ে শ্রীধরানন্দজিকে বলেন, ও হে, তুমি তো আমাকে তামাক খাওয়ালে, এখন বেলুড় মঠে বিকাশ, দ্বারকা এবং হিতানন্দ তামাক খায়, ওদের জন্য তুমি কিছু এই তামাক ক্রয় করো। এতে বোঝা যায় যে মহারাজ অন্যান্য সাধুদের কথা কেমন ভাবতেন। আমি তখন বেলুড় মঠের ট্রেনিং সেন্টারে। স্বামীজির জন্মদিনে আমার ডিউটি পড়েছিল স্বামীজির ঘরে। ভক্তেরা স্বামীজিকে নিবেদন করার জন্য নানা রকম দামি সিগারেট আনতেন। আমার দায়িত্ব ছিল দিনে কয়েকবার সিগারেট ধরিয়ে স্বামীজির টেবিলের ওপর একটা সিগারেট ট্রের ওপর রাখা। সন্ধ্যার পর স্বামীজির ডিনার নিবেদন করার পর প্রভু মহারাজ স্বামীজির ঘরে এলেন। স্বামীজির পাদুকার উপর প্রণাম করে আমাকে বললেন, দেখো তো স্বামীজির আর সিগারেট প্রসাদ আছে কি না। আমি কয়েকটা প্যাকেট তাকে দিলাম। তিনি ওগুলি নিয়ে গেলেন। আমি অনেক সময় তাকে গড়গড়া বা সিগারেট খাওয়ার সময় গভীর চিন্তামগ্ন হতে দেখেছি। প্রভু মহারাজের ভেতর উপচে পড়া ইমোশন কখনো দেখিনি, তবে সাধুদের প্রতি তার ভালোবাসা তার কথা ও কাজে প্রকাশ পেত। তিনি সাধুদের প্রতি খুব ক্ষমাশীল ছিলেন। কর্মবিমুখ সাধুদের তিনি দীর্ঘকাল মঠে রেখে দিতেন এবং পরে তাদের কাজে লাগাতেন। একবার তিনি আমাকে বললেন, দেখো, এ সঙ্ঘে বিভিন্ন রকম সাধু আছে, আমাদের সবাইকে নিয়ে থাকতে হবে। কম্বলের লোম বাঁচতে গেলে শেষে কম্বলই তো থাকবে না। তিনি বলতে চাইছিলেন যে কেউ পারফেক্ট নয়, আমরা ঠাকুরের সঙ্গে পারফেক্ট হওয়ার জন্যই এসেছি। দোষে গুণে মানুষ। তিনি সবাইকে সাধু জীবন যাপন করবার সুযোগ দিতেন। 1965 সালের মার্চ মাসে আমি তাকে বললাম, মহারাজ, আমাদের ট্রেনিং সেন্টারের সেকেন্ড ইয়ারের কনভোকেশনে আপনাকে আসতে হবে। তিনি রাজি হলেন এবং বললেন, তুমি স্বামী জ্যোতিষারানন্দজিকেও নিমন্ত্রণ করো প্রিসাইড বা সভাপতিত্ব করতে। আমি তার কথা মতো জ্যোতিষারানন্দজিকে আমন্ত্রণ জানালে তিনি প্রথমে রাজি হলেন না। আমি একটু ছেলে মানুষই করে বললাম, মহারাজ, হাউ ক্যান দেয়ার বি কনভোকেশন উইদাউট দ্য ভাইস চ্যান্সেলর? তার কাছে এক ধমক খেলাম। অবশ্য তিনি এসেছিলেন এবং সাধু জীবন সম্বন্ধে কতগুলো উপদেশও তিনি দিয়েছিলেন। সেসব কথা লিখে রাখলে কত যে মূল্যবান তথ্য রক্ষিত হতো। 1965 সালের অক্টোবর মাসে স্বামী মাধবানন্দজির দেহত্যাগের পর প্রেসিডেন্টের পদ বেশ কয়েক মাস শূন্য থাকে।
অবশেষে 1966 সালে ঠাকুরের জন্মতিথিতে 22শে ফেব্রুয়ারি 1966-তে প্রভু মহারাজ সংঘের 10ম প্রেসিডেন্ট হন। ওই দিন তিনি ব্রহ্মচর্য ও সন্ন্যাস দেন। আমি ওই দিন তার কাছে ব্রহ্মচর্য দীক্ষা পাই এবং 1969 সালের 19শে ফেব্রুয়ারি সন্ন্যাস দীক্ষা পাই। 1971 সালের জানুয়ারির প্রারম্ভে স্বামী নির্বাণানন্দজি আমাকে অদ্বৈত আশ্রম থেকে ডেকে জানালেন যে আমি তোমার নাম হলিউড আশ্রমের জন্য সাজেস্ট করেছি। প্রভু মহারাজ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করেন তুমি না করো না কিন্তু। তারপর একদিন প্রভু মহারাজ ফোনে অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট স্বামী বুধানন্দজিকে ডেকে তার সঙ্গে 3টের ভেতর দেখা করতে বললেন, কারণ ওই দিন বিকেল 4টের মিটিংয়ে আমার আমেরিকা যাওয়ার ব্যাপারটি নিয়ে আলোচনা হবে। বুধানন্দজি আহারের পর ট্যাক্সি করে মঠে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করেন এবং মহারাজ আমার ট্রান্সফারের বিষয়টি বলেন। বুধানন্দজি অনিচ্ছা সত্ত্বেও রাজি হন। 1971 সালে স্বামীজির জন্মদিনে স্বামী গম্ভীরানন্দজি আমাকে ডেকে জানালেন যে আমাকে হলিউড যেতে হবে। তারপর আমি প্রভু মহারাজকে বললাম, মহারাজ আমি কখনো দক্ষিণ ভারত দেখিনি, আমাকে 1 মাসের ছুটি দিন। তিনি সানন্দে অনুমতি দিলেন। আমি ওই সময় মাদ্রাজ, তিরুপতি, ত্রিচি, রামেশ্বর, মাদুরাই, ত্রিবান্দ্রম, কন্যাকুমারী, কোয়েম্বাটুর, উটি, মহীশূর, ব্যাঙ্গালোর, মাদ্রাজ হয়ে কলকাতা ফিরে যাই। তারপর বোম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে 1971 সালের 31শে মে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে খুব বড় একটা অনুষ্ঠান হয়। স্বামী হিরণ্ময়ানন্দজি তখন বোম্বাই আশ্রমের প্রেসিডেন্ট। প্রভু মহারাজ, ভরত মহারাজ, সূর্য মহারাজ এবং অন্যান্য বিশিষ্ট সন্ন্যাসী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 24শে মে আমি গম্ভীরানন্দজি এবং নির্বাণানন্দজির সঙ্গে মঠ থেকে বোম্বাই যাই। ওই সময় বোম্বাই আশ্রমে একটা গ্রুপ ফটো তোলা হয়। আমার আমেরিকা যাত্রার দিন ছিল 1 জুন। পরিষ্কার মনে আছে, আমি প্রভু মহারাজের কাছে বিদায় নিতে গিয়ে বললাম, মহারাজ আমি কোথায় যাচ্ছি জানি না, বিদেশে কখনো যাইনি এবং আমার অভিজ্ঞতাও বেশি নেই, আপনি আমায় আশীর্বাদ করুন। তিনি আমাকে অভয় দিয়ে বললেন, ভয় করো না, তুমি হলিউডে ঠাকুরের কাজ করতে যাচ্ছ, ঠাকুরই তোমায় দেখবেন। আমাকে কয়েকটা মিষ্টি এবং একটা আম দিলেন। 1977 সালের জুলাই মাসে হলিউড থেকে প্রথম মঠে এলাম। প্রভু মহারাজকে প্রণাম করতেই তিনি হেসে সেবককে বললেন, ওর মাথায় গঙ্গাজল ছিটিয়ে দে, একটা চেয়ার দে। আমি মেঝেতে তাঁর পায়ের কাছে বসে বললাম, মহারাজ আপনার সামনে চেয়ারে বসতে লজ্জা করে। তখন তিনি হেসে বললেন, তাহলে কি একটা টেবিল দে। তারপর তাঁর সঙ্গে পাশ্চাত্যের কাজকর্ম সম্বন্ধে অনেক কথা হয়। 1978 সালে আমাকে সেন্ট লুইসে ট্রান্সফার করা হয় সৎ প্রকাশানন্দজিকে সাহায্য করার জন্য। তিনি 1979 সালে দেহত্যাগ করেন। তারপর প্রভু মহারাজ আমাকে দীক্ষা দেওয়ার অনুমতি দেন এবং কি মন্ত্র দিতে হবে সেসব লিখে পাঠান। 1982 সালে আবার যখন মঠে ফিরলাম তখন তার সঙ্গে অনেক কথা হয়, সব মনে নেই, তবে শ্রী শ্রী মায়ের কাছে তাঁর দীক্ষার কাহিনী বলেছিলেন। তিনি, হরিশ মহারাজ, সৎ প্রকাশানন্দজি, শরদিন্দু মহারাজ, বিশ্বনাথানন্দজি প্রমুখ হাওড়া থেকে মার্টিন লাইনের ট্রেনে করে চাঁপাডাঙ্গায় যান। তারপর হাঁটতে শুরু করেন। পথে হরিশ মহারাজের দারুণ ডিসেন্ট্রি হয়। তার জন্য একটা গরুর গাড়ি ভাড়া করা হয়। তার ব্যাধি কিছুতেই উপশম না হওয়ায় প্রভু মহারাজ বলেন যে এভাবে তাকে জয়রামবাটিতে নিয়ে যাওয়া ঠিক হবে না, মা বড়ই দুশ্চিন্তার মধ্যে পড়বেন, তাকে অসুবিধার মধ্যে ফেলা ঠিক হবে না। তারপর ঠিক হলো যে ওই গরুর গাড়িতে হরিশ মহারাজ আবার চাঁপাডাঙ্গা ফিরে যাবেন এবং শরদিন্দু মহারাজও সঙ্গে ফিরবেন। প্রভু মহারাজ বলেছিলেন যে জয়রামবাটি যাওয়ার সময় 1 রাত তিনি দ্বারকেশ্বর নদীর বালুচরে কাটান। তারপর কামারপুকুর হয়ে জয়রামবাটি যান এবং মায়ের কাছে দীক্ষা লাভ করেন। বেলুড় মঠে থাকাকালীন অনেকগুলো ঘটনা মনে পড়ছে। মহারাজ তখন জেনারেল সেক্রেটারি। পুরনো মিশন অফিসের ওপরের ঘরে আমি মহারাজের সঙ্গে কথা বলছি। এমন সময় মঠের নাপিত রামমূরত
ঘরে ঢুকে মহারাজের পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, প্রভু মেরে অবগুণ চিত না ধরো। মহারাজ হো হো করে হেসে ফেললেন। মহারাজের মাথা কামানোর দিন ছিল, কিন্তু রামমুরাদ তা ভুলে যায়, তাই সন্ধ্যার সময় ওই কথা বলে ক্ষমা চাইল। প্রভু মহারাজ তখন প্রেসিডেন্ট। আমরা সব প্রণাম করতে গেছি। এমন সময় স্বামী গুণাতীতানন্দজি উপস্থিত। তিনি ছিলেন খুব পণ্ডিত, কিন্তু একটু মাথার গণ্ডগোল ছিল। তিনি এসে প্রভু মহারাজকে বললেন, প্রভু, তুমি প্রেসিডেন্ট হয়েছ, সব তোমার কাছে আসছে, আমি ডাবগুলো দিচ্ছি। মহারাজ হেসে বললেন, শুধু ডাব কেন, তোমার যা যা দরকার সব নিয়ে যাও। আরেক দিন স্বামী দয়ানন্দজি মঠে এসেছেন। তিনি সংঘগুরুকে প্রণাম করে যাওয়া মাত্র প্রভু মহারাজ চেয়ার ছেড়ে উঠে দয়ানন্দজির পায়ের ধুলো নিলেন। আমি তাকে ধর্মানন্দজিকেও প্রণাম করতে দেখেছি। মঠ মিশনের নিয়ম যে সন্ন্যাস জীবনে যিনি সিনিয়র তাকে জুনিয়ররা বয়স্ক হলেও প্রণাম এবং শ্রদ্ধা জানাবে। বেলুড় মঠে আরতির পর প্রভু মহারাজ ঠাকুরকে প্রণাম করতে যেতেন। তা দেখবার মতো ছিল। তিনি বেশ কিছুক্ষণ ঠাকুরের সামনে দাঁড়িয়ে থাকতেন, তারপর ঠাকুরকে ডান দিকে রেখে প্রদক্ষিণ করে আবার প্রণাম করতেন। তারপর রাজা মহারাজের মন্দিরে প্রণাম করে ওই মন্দিরের উত্তর পূর্ব কোণে মা ভবতারিণীর উদ্দেশ্যে প্রণাম করতেন। তারপর মা ও স্বামীজিকে প্রণাম করে ঘরে ফিরতেন। এসব মহান সাধুর আত্মত্যাগ, বৈরাগ্যময় ও পবিত্র জীবন, আদর্শের প্রতি অনুরাগ এবং ভালোবাসা রামকৃষ্ণ সংঘকে উজ্জ্বল করে রেখেছে। আমরা আজকে এই প্রসঙ্গ শেষ করলাম। পরের দিন আমরা পড়ব স্বামী গম্ভীরানন্দ সম্বন্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।